বন্ধুরা, আজ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সে জায়গাটি আপনারা এখন হয়তোবা চিনতে পারবেন না, কিন্তু আমি যদি এই জায়গাটির পরিচয় দিই আপনারা অবাক হবেন যে কি শুনেছিলাম, কি বুঝেছিলাম, আর কি পড়েছিলাম, আর এখন কি দেখছি। হ্যাঁ বন্ধুরা, আমি অরূপ কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদীর পার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এই নবগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলেও আমি কিন্তু আপনাদের বলবো অন্য একটি চমকপ্রদ আশ্চর্যকর নির্মাণশৈলী নির্মাণ করা এক রাজা এবং রাজপ্রাসাদের গল্প। তার সাথে এক ভৌতিক কাহিনীও লুকিয়ে আছে, যার সত্যতা আমরা যাচাই করব আপনাদেরকে নিয়ে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যে রাজপ্রাসাদের গল্প আপনাদের শোনাতে চলেছি সেটি কিন্তু এই নবগঙ্গা নদীর পাড়েই অবস্থিত, ঝিনাইদহ জেলার। আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পারছেন আমি কোন জায়গাটির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, যে জায়গাটি আপনারা সুপরিচিত এবং অনেকেই দেখেছেন, ঘুরে গেছেন, কিন্তু আমি যা বলতে চলেছি সেই ইতিহাস আপনারা জানেন না। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে পরিচয় করাবো মিয়ার দালান খ্যাত সেই আশ্চর্যকর সুন্দর রাজপ্রাসাদ নিয়ে, যে রাজপ্রাসাদের চিত্রশৈলী, নির্মাণশৈলী ঝিনাইদহ শহরে অন্য কোনো দ্বিতীয় ভবনে খুঁজে পাওয়া যায় না। ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদীর পাড়ে মুরারিদহ গ্রামে মিয়ার দালান খ্যাত এক ঐতিহাসিক রাজবাড়ি রয়েছে, যে রাজবাড়ি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। 1236 বঙ্গাব্দে অথবা 1829 খ্রিস্টাব্দে সলিমুল্লাহ চৌধুরী নামে একজন জমিদার এই ভবনটি প্রথম নির্মাণ করেন। এই ভবনের নানা ইতিহাস, ঐতিহ্য এবং কাহিনী নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরতে চলেছি সব কিছু। বন্ধুরা, কত সমৃদ্ধশালী এবং প্রতাপশালী হলে এরকম একটি সুন্দর বাঁধানো ঘাট তৈরি করা যায়। আমি যে ঘাট আপনাদের দেখাচ্ছি ওই দূর থেকে সোজা সেই সময় ইট এবং চুনসুরকি দিয়ে যেভাবে নদীর এই ঘাট তৈরি করা হয়েছে তা আসলেই এক প্রভাবশালী এবং বড় মাপের কোনো ধনবীর না হলে এটা সম্ভব না। কথিত আছে মানুষ কলকাতা থেকে আনা রাজমিস্ত্রি এবং জিনের দ্বারা এই রাজপ্রাসাদ তৈরি করা, তারই যেন নমুনা আমরা বা সত্যতা খুঁজে পাই এই নদীর এই ঘাট দেখলে। আমি দেখুন এই ঘাটের ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দূর থেকে প্রাচীরের পাশ দিয়ে নদী পর্যন্ত ইট এবং চুনসুরকি দিয়ে বাধাই করা। এখন এই নদীর মর্মাহত অবস্থা, এখানে নাই কোনো পানি, শুকিয়ে গেছে, নদীও শুকিয়ে গেছে, নদী ছোট হয়ে গেছে। কিন্তু যখন এই রাজপ্রাসাদটি তৈরি করা ছিল তখন অবশ্যই এই নদী আরও বড় ছিল। এই নবগঙ্গা নদী অনেক সুন্দর বৈচিত্র্যময় একটি নদী ছিল। তখন এই নদীর জল হয়তোবা এর থেকে আরও অনেক বেশি ছিল। সেই সময় এই ঘাট নদীর কত নিচেই ছিল, জলের নিচেই ছিল, সেটা আপনারা কল্পনার্থ করতে পারতেছেন। তো চলুন আমি আপনাদের আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বিস্তারিত সব কিছু। বন্ধুরা, এই রাজা কি পরিমাণ বিত্তবান, প্রভাবশালী এবং অর্থ সম্পদ ছিল, এবং তার রুচি জ্ঞান কতটা সুন্দর নান্দনিক ছিল, তাই ভবনের নদীর কিনারে যে প্রাচীর করেছিল সেটি দেখলে বোঝা যায়। এই রাজপ্রাসাদ যাতে নদীর ভাঙনে ভেঙে না যায় তার কারণেই এই নদীর পাড়ে এই সুদীর্ঘ বড় বৃহৎ আকারে প্রাচীর তৈরি করা হয়। আমি আপনাদের এখন দেখাবো সেই প্রাচীরেরই কাঠামো কত মজবুত, শক্ত এবং নান্দনিক করে গড়ে তোলা হয়েছিল সেই সময়। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে। এই ঝোপঝাড় এই প্রাচীরের উপরেই হয়েছে, ঝোপঝাড়ে ঢেকে গেছে এই প্রাচীর। তারপর আমি আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন কত জব্দ শক্তিশালী গাঁথনি দিয়ে এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল, এবং প্রাচীরের এই কোনায় আলাদা করে ইট দিয়েই বিমাকারে তৈরি করা, যাতে প্রাচীর ধসে না পড়ে। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি না বন্ধু, দুঃখিত। তবে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত মজবুত এবং শক্তিশালী করে এই প্রাচীর তৈরি করা হয়েছিল। এবং এই প্রাচীরের কোল ঘেঁষেই কিন্তু এই নদীর ঘাট তৈরি করা। দেখুন কত সুন্দর করে এই নদীর ঘাটটি তৈরি করা হয়েছে, যা দেখলে আসলেই মন জুড়িয়ে যায় এবং নিজে একটু হতবাক এবং অবাকই হতে হয়। অনেক রাজপ্রাসাদ দেখাইছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এমন সুন্দর পরিপাটি দৃষ্টিনন্দন রাজবাড়ির আমি কোথাও দেখিনি, যে কিনা এই প্রাচীরের কোল দিয়ে নদী পর্যন্ত এরকম বাধাই করা নদীর ঘাট করা হয়েছিল। তাহলে এবার চলুন দেখা যাক বন্ধুরা এই রাজবাড়ির ভেতরের অবস্থা। বাহিরে যদি এরকম নান্দনিক সৌন্দর্য এবং রুচিশীল কার্যক্রম দেখা যায়, তাহলে বাড়ির ভেতরে না কত সুন্দর আছে সেটি আমরা এখন দেখব। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। তো চলুন আমরা প্রবেশ করি এই ভবনের মধ্যে। তবে তার আগে বন্ধুরা, আমরা আমাদের বাড়ির জানালা বলেন, গেট বলেন, সব জায়গাতে আমরা পর্দা হিসেবে ব্যবহার করি কিন্তু কাপড় কিংবা নান্দনিক ডিজাইন করা সুন্দর পর্দা। কিন্তু এখানে গেটের এক ভিন্ন রকম পর্দা ব্যবহার করা হয়েছে। সেই পর্দাটি আমি আপনাদেরকে প্রথমে দেখাবো, এবং গেট দিয়ে প্রবেশ করতেই সেটি সামনে বাঁধবে। চলুন আমরা দেখি। যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিয়ার দালান খ্যাত জমিদার বাড়ি, যেটি কিনা ঝিনাইদহ শহরে এত নান্দনিক এবং ঐতিহ্যপূর্ণ সুন্দর ভবন আর কোথাও খুঁজে পাবেন না। আর সেই দালানটি আজকে কালের বিবর্তনে হারাতে বসেছে এই ঝিনাইদহবাসী তথা এই বাংলাদেশ। না কোনো সংস্কার, না কোনো সরকারি অনুদান এই ভবনে পাওয়া যায়, এ কথা আমরা এখনও শুনিনি। তবে আজকে আমরা জানব যে আদৌ এখানে কোনো সরকারি অনুদান বা কোনো সুযোগ সুবিধা সরকার থেকে পেয়েছে কিনা। তবে তার আগে আমরা প্রবেশ করি রাজবাড়ির ভিতরে। এই দেখুন বন্ধুরা, আমি যে পর্দাটির কথা আপনাদেরকে বলছিলাম, এটি সেই পর্দা যা আমরা কাপড় কিংবা বিভিন্ন নান্দনিক ডিজাইনের পর্দা ব্যবহার করি, কিন্তু এই রাজা ভিন্ন আকারের একটি পর্দা ব্যবহার করে। গেটতে প্রবেশ করে প্রথমেই কারো নজর বাড়ির ভিতরে পড়বে না। ইট দিয়ে প্রাচীর করে এত নান্দনিক সুন্দর একটি পর্দা তৈরি করা হয়েছিল, যা এখন আমরা হারাতে বসেছি। এখন জরাজীর্ণ অবস্থা হলেও এর গাঁথনি দেখে বোঝা যায় যেটি কত সুন্দর নান্দনিক ছিল। এবং এটির পাশেই আরেকটি পর্দা এখানে করা আছে। ভেতর থেকেও এই গেটের ভিতরে নজর আসবে না। কত নিপুণ চিন্তাশৈলী থাকলে এই কাজ করা যায়। বন্ধুরা, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রান্নাঘর। কল্পনা করতে পারেন কত বড় একটি রান্নাঘর, এখানে কত মানুষ থাকতো। অথচ আমরা কিন্তু সলিমুল্লাহ চৌধুরী এবং তার স্ত্রীর ঘটনায় জানি। তবে এই রান্নাঘর দেখে মনে হচ্ছে এখানে অনেক অনেক বেশি লোক থাকতো। তা নাহলে এত বড় রান্নাঘর কেন? চলুন আমরা ঘুরে দেখি রান্নাঘরের মধ্যে কি অবস্থা এবং কেমন ছিল সেই সময় রান্নাঘর। রান্নাঘরে প্রবেশ করে আমি তো মোটামুটি চমকে গেলাম। উপরে ছাদ দেখুন ভেঙে পড়েছে, জরাজীর্ণ অবস্থা। এবং এই রান্নাঘর থেকেই দেখুন সামনে
রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করা যায়। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গাগুলোতেই মানে রান্না করে হয়তোবা খাবার দাবার রাখা হতো। ভেঙে গুড়িয়ে যাওয়ার কারণে আমি বুঝতে পারছি না এখানে কি করা হতো। তবে যেহেতু রান্নাঘর, সেহেতু একটু অনুমান করেই বলা যেতে পারে যে এখানে রান্না করা খাবার বা পাত্র রাখা হতো। তো চলুন আমরা রান্নাঘরের মধ্য দিয়ে প্রবেশ করা যায় রাজবাড়ির মধ্যে, আমরা একটু দেখে আসি। এটি হচ্ছে গেট, যে গেট দিয়ে নদীতে যাওয়া যায়। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দিই। এই রাজবাড়িতে কিন্তু এমন একটি গুপ্ত রাস্তা ছিল যে মাটির নিচে একটি রুম আছে, সেই রুম দিয়ে এই নবগঙ্গা নদীর নিচ দিয়ে লুকানোর রাস্তা ছিল। সেটি এখন হয়তো আমরা দেখতে না পেলেও কিছু নমুনা আমরা দেখতে পাই, যেটি কিনা আমার সামনেই এখন রয়েছে। এই দেখুন বন্ধুরা, মাটির নিচেই রুমের ভেন্টিলেটর। তার মানে এইখানেই রয়েছে মাটির নিচেই সেই রুমটি, যে রুমে আমরা প্রবেশ করতে পারবো কিনা জানি না। তবে আপনাদের এইটি দেখাই, এই দেখুন, এটি হচ্ছে ভেন্টিলেটর। এর নিচেই রয়েছে আর একটি রুম, যে রুম দিয়ে গুপ্ত রাস্তা দিয়ে নদীর নিচ দিয়ে প্রবেশ করা যেত বা পালিয়ে যাওয়া যেত। চলুন আমরা একে একে দেখতে থাকি এরকমই চমকপ্রদ আরো কিছু কি কি আছে এই রাজপ্রাসাদে, আমরা দেখতে থাকি। এটি কি ছিল? এটি মনে হয় সেই সময়ের গোসলখানা কিংবা এরকম কিছুটা হয়তো হতে পারে, বাথরুম কিংবা গোসলখানা এটি হতে পারে। এবং এই পাশ দিয়ে এই দেখুন আরো রুম। আসলে এই রাজবাড়ির মধ্যে মানে রুমগুলো এত এত টেকনিকভাবে রুমগুলো তৈরি করা, যা আসলে একটা অবাক করার মতো। মানে বোঝা যায় না এখানে রুম আছে, কিন্তু গেলে দেখা যাচ্ছে ওখানে একটা রুম, একটু অবাক করার মতো। আসলেই এই রাজবাড়িটি একটি অত্যাধুনিক চিন্তাধারা থেকে একটু আশ্চর্যকর করে তৈরি করা। আমরা দেখব এর খুঁটিনাটি আরো ভিতরে, দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমি আপনাদের এত সময় এই রান্নাঘরটি দেখালাম, কিন্তু আপনারা জেনে অবাক হবেন এরকমই আরেকটি রান্নাঘর এখানে রয়েছে। এই দেখুন, এটা দুইটি রান্নাঘর, এটাও কিন্তু একটি রান্নাঘর। দেখুন সুন্দর করে এখানে লিখে রাখা হয়েছে দর্শনার্থীদের চেনার জন্য। তাহলে এখানে একটা প্রশ্ন আছে বন্ধুরা, এই রাজবাড়ির দুইটি রান্নাঘর, এটিও রান্নাঘর এটিও রান্নাঘর, তাহলে দুইটি কেন? এই কেন কথাটির উত্তর আমরা পাবো এখানে যে দায়িত্বে আছে তার কাছ থেকে। আপনারা অপেক্ষা করুন, আমিও তার অপেক্ষায় আছি। আমি তার কাছ থেকে শুনবো দুইটি রান্নাঘর কেন, এবং এই রাজপ্রাসাদের আদ্যপ্রান্ত ভিতরে আরও কি কি আছে। তবে তার আগে আমরা একটু ভিতরে গিয়ে ঘুরে দেখার চেষ্টা করি আসলে কি কি আছে বা কি কি ছিল। চলুন বন্ধুরা। এখানে এখনো চুলা কাটা রয়েছে। আসলে যে বয়স এই বাড়িটির, সেক্ষেত্রে চুলা এটি কি আগের তখনকার না পরে করা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে রান্নাঘর কিন্তু কোন দুইটারই কোনো চাল বা ছাদ নেই, ধ্বংস হয়ে গেছে এই ছাদ। কালের বিবর্তনে, যত্নের অবহেলায় এই রাজবাড়ি যেন আজকে তার সৌন্দর্য হারাতে বসেছে। এই একটি রান্না, আমার বামে একটি রান্নাঘর, ডানে একটি রান্নাঘর, এই দুই রান্নাঘরের মাঝে রয়েছে গোসলখানা। সেই সময় রাজা রানীরা হয়তোবা এখানেই গোসল করত। চলুন আমরা প্রবেশ করে দেখি কি অবস্থায় এখন আছে। এটি টয়লেট, এটি পরে এখানে যে ব্যক্তি থাকে তিনি এটি রিপেয়ারিং করে রেখেছে তার ব্যবহারের জন্য, কিন্তু আগের
গোসলখানা ছিল এটি, একটি দুইটি, একটি দুইটি তিনটি এবং চারটি দরজা এই গোসলখানার ছিল। এবং কত বৃহৎ, কত বড় জায়গা নিয়ে এই গোসলখানা। কিন্তু এই গোসলখানার সঙ্গে রান্নাঘরের কিন্তু প্রবেশদ্বার রয়েছে। একটি একটু অবাক বিষয় না? রান্নাঘরের সঙ্গে গোসলখানার দরজা কেন? মানে প্রত্যেকটি ভবনের সঙ্গে এই দরজার মাধ্যমে যোগাযোগ রাস্তা করা, এটি হচ্ছে রাজপ্রাসাদের একটি বৈশিষ্ট্য, যা আমরা দেখতে চলেছি। তো চলুন আমরা দেখতে থাকি। চলে আসলাম রাজপ্রাসাদের মাঝে। এবার আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাবো উপরে কি কি আছে। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে খাবার ঘর। এখানে রান্না করে এই খাবার নিয়ে আসতো এখানে। এই রান্নাঘরে খাওয়া দাওয়া হতো সবাই একসঙ্গে। একটু ভেবে দেখেছেন সেই সময়, এই জৌল সময় প্রভাবশালী রাজবাড়িতে সবাই যখন একসঙ্গে খাওয়া দাওয়া করতো, সেই মুহূর্তটা কেমন ছিল একটু কি কল্পনা করতে পেরেছেন? আর সেই রাজবাড়ি আজকে জরাজীর্ণ অবস্থা, ভেঙে চুরে কিছুই যেন আর নেই, এর মনে হয় দেখারও কেউ নেই, এরকম একটি অবস্থা। তবে আমি ধন্যবাদ জানাবো এখানে যে ব্যক্তিটি রয়েছে, সে দেখে শুনে তার মতো করে যতটুকু পারার সে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রাখছে। দেখুন রান্নাঘরের অবস্থা। এই রান্নাঘরের মধ্যে অন্ধকার বন্ধুরা। এখানে কাঠ দিয়ে থাকে থাকে হয়তো র্যাক টাইপের বানানো ছিল, যেখানে খাবার রাখা হতো। এবং এই রান্নাঘরের মধ্যেও দুইটি পার্ট। এই যে একটু দেখুন, ছোট্ট একটি রুম, অনেক ঠান্ডা পরিবেশ। এই রুমের পাশে আর একটি রুম রয়েছে, যেটি কিনা এই নদীর পারে দেখতে পাচ্ছেন। এই যে নদী, যে নদীটি নবগঙ্গা নদী, যেই নদীর উপরেই এই প্রাসাদটি তৈরি করা। তিনটি জানালা রয়েছে দেখুন, ওই একটি দুইটি, তিনটি জানালা। এবং এই পাশে ছোট্ট আর একটি রুম রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এটি সেই রুম, যে রুমটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম বন্ধুরা। চলুন আমরা এই রাজবাড়ির উপরে যাই এবং দেখার চেষ্টা করি আরও কি কি রয়েছে। হ্যাঁ, আর একটি জিনিস বন্ধুরা, এই রাজবাড়িতে ভেন্টিলেটর দেখুন, গোল, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। এই দেখুন, গোল ভেন্টিলেটর টাইপের ব্যবহার করা হতো আলো বাতাস প্রবেশ করার জন্য। এই রান্নাঘরের পাশ দিয়েই রয়েছে সিঁড়ি। আমি এই সিঁড়ি দিয়েই এখন উপরে উঠবো। এই সিঁড়িটি বর্তমানে সুন্দর করা হয়েছে পর্যটকদের ওঠানামা করার জন্য, তারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে ওঠানামা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এত সময় আমি আপনাদের যে ব্যক্তিটির জন্য অপেক্ষায় রেখেছি এবং আমি নিজেও রয়েছি, অবশেষে তাকে আমি পেয়েছি। এবং তার কাছ থেকেই আমরা আজকে এই বাড়ির আদ্যপ্রান্ত সব কিছু জানব। তবে তার আগে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে এই বাড়িতে আমি প্রবেশ করেই আমি একটা আলাদা শান্তি পেয়েছি। কেন জানেন? কারণ আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এই বাড়িটি রয়েছে। আমি যতটুকু জানি এই বাড়িতে এখনও পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা আসেনি, তবুও যেখানে সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেই রাজবাড়ি থেকেও এইটি অনেক অনেক গুণ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমি আর দেরি করব না, আমি এখন তার কাছ থেকেই জানবো সব কিছু। তো চলুন বন্ধুরা, আপনারাও শুনুন। এই বাড়িটা নির্মাণ করেছে সলিম চৌধুরী। আমরা যতটুক শুনেছি
হ্যাঁ, ততটুকু হইল গে বলছি। এখানে কোনো মিথ্যের কোনো আশ্রয় নেই, মিথ্যের কোনো প্রয়োজনও নেই। আমি আমার জীবনে, আমার নাম মশিউর রহমান স্বপন মিয়া, এই বাড়ির আমি শরীক। তা আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি মিথ্যে কথা বলবো না, চুরি করব না, কারোর ক্ষতি চাবো না, এই মতো অবস্থায় আমি আছি। আচ্ছা, তা এই বাড়িটা নির্মাণ করেছে সলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের একজন। উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। তা উনার ব্যবসা ছিল চিটাগাংতে মাল কিনে নিয়ে কলকাতায় বেচা, কলকাতা থেকে মাল কিনে চিটাগাং বেচা, নদী যোগে। তখন এই রাস্তাঘাট ছিল না। আর উনার প্রথম স্ত্রীর সন্তান ছিল, আর উনার কোরআনের লাইনের একজন উস্তাদও ছিল। যেহেতু আল্লাহর ওলি হতে হলে পারে কোরআনের লাইনেই হলো গে তার, ওই লাইনই চলতে হয়। আচ্ছা, আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে জিনের সহযোগিতা লেগেছিল। হ্যাঁ, এটা হ্যাঁ, এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। না, সেই পর্যন্ত আমি যাচ্ছি। তা উনার অনুগত জেন ছিল। জেন থাকা অবস্থায় উনি, উনার কোরআন লাইনের উস্তাদ ছিল একজন। উনার ব্যবসা ছিল চিটাগাং থেকে কলকাতা, কলকাতা থেকে চিটাগাং এলাকে মাল কিনা বেচা। উনার প্রথম স্ত্রীর সন্তানও ছিল। এই মতো অবস্থায় বাড়ি থেকে চিন্তা করছে যে আমি একটু ভ্রমণে যাব। তা ভ্রমণে তখন এই নদী যোগে ভ্রমণে আসে। এই নদী যোগে যখন ভ্রমণে আসে, এই কিছু দূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে, তা সেই ঘোষপাড়া থেকে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে, আর উনি ওই নৌকায় যাচ্ছে। তা উনার চেহারা দেখে উনি মুগ্ধ হয়ে উনার বাবার কাছে প্রস্তাব দিয়ে ওই মেয়েটাকে সে বিয়ে করে। আচ্ছা, দ্বিতীয় বিয়ে। তখন ওই মেয়েটার হলো গিয়ে দুইটা বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে পরীর মতো দেখতে, আর পাও পর্যন্ত ছিল তার চুল। ঘোষের মেয়ে, এটা আল্লাহ হইল গে তার সঙ্গে তার মিল করে দেবে বিধায় বাকি জীবন কাটাবে বিধায় হইল গে এই ঘোষ পাড়ায় তার জন্ম, ঘোষের বাড়ি। এখন এই মেয়েটাকে দেখে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে যখন বাড়ি উঠতে যায়, তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না, কেননা ওনার প্রথম স্ত্রীর সন্তান রয়েছে, তারপর সে মুসলিম, তারপর সে আউলিয়া। এই সব হিসেব নিকাশ করে ওনাকে বাড়ি থেকে বিতাড়িত দেবে। তো ওনার যা পাওনা সব কিছু বুঝ করে নিয়ে উনি হলো গিয়ে উস্তাদের কাছে যায়। উস্তাদ বলল যে, উস্তাদের কাছে বলে যে আমার বাপ তো বাড়ি থেকে ত্যাগ করে দিল, তা আমি এখন কি করতে পারি? তা বললো যে সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যে যেখানে দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি পাবে। সাপে সচরাচর ব্যাঙ ধরে, কিন্তু ব্যাঙে সাপ ধরে না, ধরে না, কিন্তু ব্যাঙে যেখানে সাপ ধরে খাবে সেখানে বাড়ি পাবে। তা উনি এই নদীপথে এসে এই জায়গায় এসে দেখে যে পদ্ম পাতার উপরে ব্যাঙ আর সাপ পাশ দিয়ে আসছে, উনি ধরে খাচ্ছে, ব্যাঙে খাচ্ছে সাপ। আচ্ছা, তখন ওই ওনার উস্তাদের কথা স্মরণ হয়, হলে তখন এখানে লোকে সুন্দর করে একটা তাঁবু খাটিয়ে বিবি রাইকে, কাজের মেয়ে রাইকে, কাজের ছেলেদের রাইকে সুন্দর একটা পরিবেশ করে চলে যায় নলডাঙ্গা জমিদারের কাছে, যে বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করবো। তখন বললো যে ও পরিচয় টরিচয় নেওয়ার পরে বললো যে ঠিক আছে, খাজনা দেন। তখন এই গ্রামের পুরো গ্রামের খাজনা উনি দিয়ে দেন। উনার দেওয়ার পরে এই গ্রামের নাম আবার ওই সেই ঘোষের মেয়ের নামের সঙ্গে নামকরণ হয়েছে। হ্যাঁ, আমি একটু আপনাদের দাঁড়াই। বন্ধুরা, আমি ইতিহাস থেকে জানতে পেরেছিলাম যে মুরারি নামে এক মেয়েকে এই সলিমুল্লাহ চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই ঘটনাই আমি তার কাছ থেকে শুনলাম। তাহলে সত্য কথাটি এটি বোঝা যাচ্ছে। এই মুরারি বালা নামে যে মেয়েটা, এই মেয়েটার নামে নামকরণ হয়েছে মুরারি দহ। মানে মুরারি বালার জীবন যৌবন এখানে দাহ করেছে বিধায় মুরারি দহ হয়েছে। আচ্ছা, আর ওনার বৈশিষ্ট্য ছিল পরিমতো দেখতে, পাওয়া পর্যন্ত চুল। তা ওনারা দুই মানে আউলিয়ারা সবসময় চায় সন্তানাদি হলো গে না হোক, এইটাই আল্লাহর কাছে চায়। তাই এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না, কারণ সন্তান সম্পত্তি বাপ মার বিপদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহর কাছে। সন্তান যদি ঠিকমতো মানুষ না করে পৃথিবী থেকে চলে যাওয়া হয়, ওই সন্তান যত অপকর্ম করবে, গুনাহ করবে, সব ফিলাক্সি হয়ে লগে কবরে চলে যাবে। হ্যাঁ, কিছু অংশ। আবার সন্তানদের যদি সম্পত্তি বন্টন না করে দেওয়া যায় ঠিকমতো, তাহলে ওই জমি
এগুলোকে গলায় আল্লাহ ঝুলিয়ে দেবে। মানে এটা আমাদের কোরআন হাদিসের ভিতরেই চলতে হবে, যেহেতু আমরা মুসলিম। মুসলমানের বাইরে যাওয়ার কোনো সুযোগ না না, কোনো সুযোগ নেই। আচ্ছা, উনি তখন জমিদারের কাছ থেকে জমি নিয়ে চলে যায় কলকাতা। কলকাতা যেয়ে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগাইলে নিয়ে আসে। আর ওনার অনুগত যে জেন ছিল, এই 5 জন মিলে 7 বছর বাইন্দে বিল্ডিং তৈরি করে, এবং এই নদী বাঁধিয়া নদীর অঙ্গ বাইন্দে তারপর বাড়ি করে। বাড়ি করে কমপ্লিট করে উনি বসবাস করতে 25-30 বছর হয়তো বেঁচে ছিলেন। 25-30 বছর বসবাস করে উনি ইন্তেকাল করেন। তা ওনার সমাধি হচ্ছে লোকে খোলাটে আছে, ওই লাস্টে। তার কিছুদিন পরে এলো ওনার বিবি মারা যায়। এই পক্ষের কোনো সন্তানাদি না থাকাতে এই গ্রাম আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, খাসে যায়। আচ্ছা আচ্ছা। জমিদারের কাছ থেকে খণ্ড খণ্ড করে যে যেরকম পেরেছে নিলামকৃতভাবে কিনে তারা আসছিল এখন ভোগ দখল করছে। এই বাড়ির 25 বিঘে জমি সহ এই বাড়ি চিটাগাংয়ের রাজেন সিং নামে একজন হিন্দু ভদ্রলোক নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়। কিন্তু এই বাড়ি তো জেন হলো হাজার হাজার বছর বাঁচে, সে জেন তো মরিনি এখনো। তো ওই জেন হলো হিন্দুদের ওই কালচার পছন্দ করে না, যেহেতু উনি মুসলিম জেন। কালচার বলতে গান বাজনা, হ্যাঁ ওরা, হ্যাঁ ওই পুজো এইসবগুলো পছন্দ করে। তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে ভেসে দেবেন। জুব্বার মোল্লা আবার তৎকালীন জমিদারের তহসিলদার ছিল। তো উনি আবার 2-5 জন লোকজন নিয়ে আসে একটু ঢোল ডগর বাজিয়ে গান বাজনা করতো, আনন্দ ফুর্তি করতো। ওগুলো এই জেন হলে পছন্দ করতেন। আচ্ছা। তখন উনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আমার বাপ চাচাকের কাছে ভেসে পেলেন। বাপ চাচাকের মামাতো ভাই ছিল একটা, তা উনি আবার জেন হাজির করতে পারেন। তা উনাকে নিয়ে আসে জেন হাজির করে জেনের বলা হলো যে আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি, বসবাস করবো, তোমাদের মতামত কি? তা জিন বললো যে আপনারা কেনেন, আমরা আসি, তবে আল্লাহর নিয়ম করে না বসবাস করতে হবে, তা নাহলে থাকতে দেবো না। তখন আমার আব্বারা বললো আমরা ফুরফুরা হুজুরের মরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করব। তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাদের জন্ম। সাইজে চাচা 7 ছেলে 3 মেয়ে, ছোট চাচা 4 ছেলে, ফুল চাচা 6 মেয়ে 2 ছেলে, আমরা 2 ভাই 1 বোন, আমার এক ফুপো ছিল, ফুপুর 1 মেয়ে, এ সবাই এবারই শরীর। আচ্ছা। কারণ দেখাশোনার কেউ এই লোকে দায়িত্ব নেয় না। এখন আমি নিয়েছি এই জন্যই, এটাই আমার হঠাৎ করে মন থেকে কেমনই হয়ে গেল যে বাপ চাচারা বাড়ি কিনেছে আর সেই বাড়ি দেখার কেউই নেই, যাক আমি যে থাকবো। এই তারপরে আসি আমি 5 বছর ধরে। 5 বছর ধরে আপনি এখানে আছেন? হ্যাঁ। এর আগে আপনাদের আর যে সবাই আছে তার মানে আপনাদের ওই বাড়িটা কোথায়? সবাই হলো প্রতিষ্ঠিত, সবাই প্রতিষ্ঠিত, বুয়েটের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই যার যার মতো বিভিন্ন জায়গা আছে। না আপনি একাই এখন এই বাড়িতে দেখাশোনা? হ্যাঁ আমি দেখাশোনা করছি। আমি একজন মোটরসাইকেল মেকানিক। আচ্ছা। হোনাকুন্ড ছিলাম 86-তে, যাই এই 2020 এই লোকে চলে আসছে। আচ্ছা, এখন কি আপনি মোটরসাইকেলের কাজ করি? পরিচিত লোক যারা লোকে আমার ছাড়া বোঝে না। আচ্ছা। আর কাজও তো একটা বোঝার বিষয় আছে, ওই উঠোনে পরে করি। আচ্ছা, যা হইলো। আচ্ছা। মানে আর দক্ষতা আমি ওখানে ধরে রাখিছি, যাতে হইলো যত দূরের থেকে লোক আসুক না কেন, ওই হোনাকুন্ড থেকেই লোক চলে আসে 20-25 কিলো দূর কাজ করতে। হ্যাঁ কাজ। তো বন্ধুরা, একটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা, সলিমুল্লাহ চৌধুরী যখন এই বাড়িটি নির্মাণ করে এবং সে মারা যাওয়ার পর এই বাড়িটি আবার রাজুদের দখলে চলে যায়, কিন্তু কালের পালাক্রমে এই বাড়িটি বর্তমান এই ভাইটির কাছে আসতে 3 হাত বদল হওয়ার পরে আসছে। এটা কি একবার খেয়াল করছেন? তারপরেও এই বাড়িটির এখনও যে দৃশ্য আমরা দেখতে পাই সেটি কিন্তু অনেকাংশে অনেক। তো এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি কি এই বাড়িটির মেরামত বা সংস্কার বা এরকম কোনো কিছু সরকারি হস্তক্ষেপ চাচ্ছেন? হ্যাঁ, সরকারি হস্তক্ষেপ চাচ্ছি, তবে আমাদের থাকা অবস্থায় দেখা যায় সরকার নিলি তো নিয়েই নিল। আর যদি সরকার না নেয় তাহলে সরকারিভাবে দেখা যাচ্ছে যে যদি মনে করে যে ঝিনাইদহ জেলার একটা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা একটু সহযোগিতা করি, সেইভাবে আমরা এগুলোকে নিতে পারি। আর এই বাড়িটা আছে রহমতের বাড়ি, তো
আউলিয়ার বাড়ি, সবসময় রহমতের বাড়ি। তা এইটাই একটা উপলব্ধির বিষয় আছে। শুধু মনে করলে হবে না যে বাড়ি আসলাম, দেখলাম, দাঁত বের করা ইট দেখলাম, এ আর কি দেখবো, পুরাতন একটা বাড়ি, কিন্তু এটা না। এটাই সেই সময় নদী বাইন্দে 3 ভাগের 1 ভাগ বাইন্দে, তারপর মাটির নিচে কতটা দেয়া লেগেছে, তারপরে এই দোতলা বিল্ডিংয়ের। আর দোতলা মানে এখনকার 5 তলার সময়। আর তারপরেও বাড়ির সামনে খোদাই করে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারি 10 গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কইব হরে রবা খান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সব সাধ্য বাদিয়া নদীর অঙ্গ জল মাঝে কমল সমান। কলিকাতা রাজচন্দ্র রাজ 1229 সালে শুরু করে কাজ, 1236 সালে সমাপ্ত দালান। মানে ওখানে খোদাই করে লেখা আছে, এটি আমরা ওই 1 বছরে এদিক ওদিক করতে পারবো না। বাংলা হলো 203 বছর, আর এদিক ওদিক করার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, উনার বিবি যে হলো ছিল, পরীর মতো দেখতে ছিল, ওই ছন্দের ভিতর দিয়ে হইলকে পাওয়া যায়। বন্ধুরা, এত কিছু জানার পরেও আমার ভিতরে একটি কৌতূহল কাজ করছে, সেটি হচ্ছে এই বাড়িটি আমরা লোকমুখে শুনেছি যে কলকাতা থেকে মিস্ত্রি আনা হয় এবং জিন দ্বারা নির্মিত এই ভবন নান্দনিক সৌন্দর্য এবং ঐশ্বর্য দিয়ে তৈরি করা। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, যদি জিন এর মধ্যে নির্মাণ কাজের জন্য থাকবে, তাহলে কেন এটি 7 বছর সময় লাগলো? জিনরা তো রাতারাতি করে ফেলতে পারে। এই বিষয়টি আমি একটু পরিষ্কার করতে চাই তার কাছ থেকেই। না, এখন এই বাড়িটা নির্মাণ করছিল তখন সলিম চৌধুরী যেহেতু আউলিয়া, আচ্ছা, উনি তো উনার ধৈর্য এবং সবুর এগুলো ছিল। আচ্ছা, আল্লাহর ওলি কেন, প্রত্যেকটা মুসলিমেরই হলো গিয়ে একই নিয়ম হওয়া উচিত, কারণ আল্লাহ হলো গিয়ে সবুরকারী ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। তো উনাকেও ওই রকম ধৈর্য দিছিল। উনি কলকাতা থেকে মিস্ত্রি, 4টে মিস্ত্রি, 3টে জোগাইলে আর একটা মিস্ত্রি, হেড মিস্ত্রি, তো উনি 10টাও আনতে পারতেন, কিন্তু ওই 4টে এনেছে। 4টে কেন? হ্যাঁ, 4টে এনেছে, একটা হেড মিস্ত্রি, 3টে জোগাইলে, আর ওই জেন দিয়ে আস্তে 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 এমনভাবে এই প্রাসাদ তৈরি করেছে যে সম্রাট শাহজাহান যেরকম ভারতবর্ষের একজন হইলকে রাজা ছিল, উনার হইলকে টাকার কোনো হিসাব নিকাশ ছিল না। একটা ভারতবর্ষ ছিল তখন, তো এই দেশও ছিল ভারতে। তে উনি ওই উনার বিবির জন্য তাজমহল তৈরি করছিল। তো উনারই অনুকরণ করেছে উনার গোষ্ঠীর একজন, এই সলিম চৌধুরী উনারে অনুকরণ করেছে, কারণ ওনারা গোষ্ঠী ওই উনার বিবির নামে এই বাড়িটা হইলকে নির্মাণ করেছে। তার মানে বন্ধুরা, বোঝা যাচ্ছে যে আগ্রার তাজমহল যেমন তার মমতাজকে উৎসর্গ করা, তাকে উদ্দেশ্য করে তৈরি করা, ঠিক এই ভবনটিও এই আশরাফুন্নেসারকেই উৎসর্গ করা, বা তার জন্যই এই ভবনটি এত সময় নিয়ে নান্দনিকভাবে তৈরি করা। বিষয়টি অবাক না? যা আগে কখনো আপনারা জানেননি, সেটি আজকে আপনাদের আমি জানালাম, এটি আমার বিশ্বাস। তো চলুন আরও জানতে থাকি এইবারের ইতিহাস সম্পর্কে। অনেক আপনারা তখন এই সবাই 51বর্তী পরিবার এই ভবনের মধ্যেই থাকতেন? হ্যাঁ, আব্বারা কিনে, মানে আব্বারা যখন কেনে তখন আব্বারা 4 ভাই আর ওই বোন, এই 5 জন এলো একসঙ্গে এক হাঁড়িতে রান্না করে খায় এই ভবনে। তার মানে আপনার জন্ম, আমার জন্ম এই জায়গায়। ওই রুমে ছিল সাইজা আসারা, এই রুমে ছিল ছোট আসারা, এই রুমে হলো আমার আব্বা, আমরা ছোট তো দেখা আছে 2 ভাই 1 বোন আর বাপ মা 5 জন, সেই জন্য ছোট ঘর নিয়ে। আব্বা ছিল আবার খুব উদার, মানে ওই টাকা পয়সা বা হলো গিয়ে আমার জমি আমার, এ আমার, ও আমার, এইরকম নিয়ে সে কখনোই ভাবতো না। মানে উনার চিন্তা চেতনা ছিল যে আল্লাহ আমার প্রতি কতটা সন্তুষ্ট, এই সন্তুষ্ট আল্লাহ হবে কিভাবে হবে, এই নিয়ে সে বিধিব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, আল্লাহ বিল্লাহ করতো, সতের পরে থাকতো। এই বাড়িটির উপরে এসে একদম ধ্বংস অবশেষ অবস্থা, যেন আর কিছুই নেই। তারপরেও যতটুকু টিকে আছে ততটুকু দেখতে যেন মন জুড়িয়ে যাচ্ছে।
এই নদীর দেখুন, নবগঙ্গা নদীর সেই ঢেউয়ে ভরা ব্রহ্মপুত্র নবগঙ্গা নদীর বর্তমান অবস্থা যেন করুণ, দিশেহারা, অস্তিত্বহীন অবস্থায় পড়ে আছে নদীটি। আমি এখন অবস্থান করছি বাড়িটির ছাদে এবং ছাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়িটির সব কিছু, চারিপাশ কত নান্দনিক সৌন্দর্যতা নিয়ে এখনও দাঁড়িয়ে আছে দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ভবনটি। বন্ধুরা, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক রাজবাড়ি ভ্রমণ করেছি, কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলার এই রাজবাড়িতে এসে অন্ধকার কোটা নামে একটি জায়গা দেখেছি। আসলে অবাক করা বিষয়, ওই সময় খাবার রাখার জন্য কত অত্যাধুনিক প্রযুক্তি বা অত্যাধুনিক ব্যবস্থা করা হতো। সেই জায়গাটি আমি আপনাদের দেখাবো, চলুন আমি নিজেও দেখব। এই দেখুন বন্ধুরা, নাম হচ্ছে অন্ধকার কোটা, খাবার রাখার ঘর। যদি এই জায়গাটি অন্ধকার, এজন্য আমি একটু লাইট ব্যবহার করি। কতটুকু দেখতে পাচ্ছেন লাইটে মাধ্যমে যায় না, দেখুন এই জায়গাটি একটি ছোট একটা রুম, কিন্তু খুব ঠান্ডা। বুঝতে পারছেন, এই জায়গাটি ছোট্ট একটি রুম, কিন্তু চরম ঠান্ডা জায়গাটি। এই ঠান্ডার কারণে মনে হয় অন্ধকার কোটা। দেখুন বন্ধুরা, এখানে খাবার রাখা হতো, খাবার রাখার জন্য এটি। এই দেখুন, এই যে এই জায়গাগুলো খাবারের পাতিল বা খাবারের পাত্র রাখা হতো। পাশেই সে নদীর জানালা, ঠান্ডা হাওয়া বাতাস এসে আরও ঠান্ডা করতো জায়গাটি। সাথে এর মধ্যে যে ওয়ালের কারুকার্য এবং শীতল সব মিলিয়ে যেন একটি ফ্রিজ তৈরি হয়ে থাকতো এই জায়গাটি, যার নাম অন্ধকার কোটা। আমরা এখন দেখতে চলেছি সুড়ঙ্গ। এই বাড়ির একটি সুড়ঙ্গ রাস্তা ছিল সেই জায়গাটি। চলুন আমরা সেটি দেখতে পাই কিনা একটু দেখার চেষ্টা করি। কি একটা অবস্থা এখানে, আপনাদের যে ভালো করে দেখাবো বন্ধুরা, সেই পরিবেশ এখানে নেই। তারপরেও আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। দেখুন, এটিও হয়তো কোনো একটি রুম ছিল, যেটি কিনা ভেঙে এখন আর কিছু নেই। দেখুন বন্ধুরা, এটিও হয়তো একটি রুম ছিল যেটি ভেঙে গেছে। আর এই যে আমি চলে এসেছি সেই গোপন সুড়ঙ্গ। এই দেখুন, যেটি কিনা এখন মাটিতে ভরে গেছে। এই গোপন সুড়ঙ্গ দিয়ে সেই সময় এখান থেকে গুপ্তস্থানে চলে যাওয়া যেত, যেটি সংযোগস্থল ছিল এই নদী। এখান থেকে বের হয়ে এই নদীতে যাওয়া যেত। এবং এই জায়গাটিও, এটি ছোটো ছোটো হয়তো রুম ছিল যা এখন নেই। এই বিল্ডিংয়ের সঙ্গেই কানেক্ট ছিল। একটু গা ছমছম করার অবস্থা বাড়িটির পিছনে। আমি আরও দেখাবো আপনার বাড়িটির পিছনে এই জায়গাটি কি ছিল। আমি একটি জায়গা দেখাই বন্ধুরা আপনাদের। এই জায়গাটি আসলে কি হতে পারে, বিল্ডিং থেকে একটু বাইরে। এটিও কি সেই সুড়ঙ্গের কোনো রাস্তা নাকি অন্য কিছু, আমি সঠিক বুঝতে পারছি না বন্ধুরা। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। বাড়ির পিছনের অবস্থা খুবই ভৌতিক, খুবই ভয়ঙ্কর, খুবই গা শিরশির করার মতো অবস্থা। তবু আমি আসলাম, দেখালাম। তারপর বৃষ্টির দিনে
আরও যেন খারাপ অবস্থা হয়েছে এই বাড়ির পিছনে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিয়েন যাতে আমি পরবর্তীতে এমন আরও চমকপ্রদ নিদর্শন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো চলুন আমি সামনে যাই ভবনটির, এবং এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমি যতটুকু পেরেছি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন এবার ভবনটির সামনে যাই। বন্ধুরা, এত সময় আমি আপনাদের সলিমুল্লাহ চৌধুরীর কাহিনী এবং এই রাজপ্রাসাদের চিরচরিত ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং আমরা এটাও জানতে পারলাম যে মমতাজ, যেটা কিনা সারা বিশ্বের ঐতিহ্যমণ্ডিত এবং ভালোবাসার একটি প্রতীক, তাজমহল, এই ভবনটিও এই সলিমুল্লাহ চৌধুরীর কাছে ঠিক তেমনই ছিল। আর সেই সলিমুল্লাহ চৌধুরী এখন এখানেই শায়িত আছে চিরনিদ্রায়, এবং কোথায় আছে আমি সেটি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, তার কবরটি আমরা এখানে পেলেও তার স্ত্রীর কবরটি কোথায় আছে আমরা সঠিক জানতে পারিনি। তবে জরাজীর্ণ অবস্থা হলেও তার কবরটি এখনও রয়েছে এখানে। কেমন আছে, কী অবস্থায় আছে, চলুন আমরা দেখি। বাড়িটিতে যে বসবাস করে আমরা তার কাছ থেকে জানতে পারলাম এটি নাকি সেই সলিমুল্লাহ চৌধুরীর কবরস্থান। যদিও এটি দেখে মনে হচ্ছে এটি পরবর্তীতে সংস্কার করা, আদেও এখানেই কিনা সেটিও কিন্তু আমি শিওর না। তবে যে জায়গাটি কবর চিহ্নিত করা আছে আমি সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন সলিমুল্লাহ চৌধুরী, যে কিনা তার স্ত্রীকে তাজমহল রূপেই এই রাজপ্রাসাদটি করে দিয়েছিল, যা আজকে কালের বিবর্তনে আমরা হারাতে বসেছি। নেই কোনো সহযোগিতা, নেই কোনো এখানে সরকারি অনুদান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি ঝিনাইদহ জেলার সদর উপজেলার মোরেরদহ গ্রামের এই মিয়াবাড়ির রাজবাড়ি থেকে। আমি এই মিয়াবাড়ির আদ্যপ্রান্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো চমকপ্রদ ইতিহাস, ঐতিহ্য বা এই কাহিনী নিয়ে। ততদিন আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। চলুন বন্ধুরা।